আসসালামু আলাইকুম। আজ ২৯ ডিসেম্বর ২০২৪ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। চাকরিচ্যুত সেনা সদস্যদের বিক্ষোভ, ৩ দফা দাবি পেশ। অবিশ্বাস্য যা ঘটতে যাচ্ছে ৩১শে ডিসেম্বর। জামাত ঘোলা পানিতে মাছ শিকার করছে, মন্তব্য রিজভীর। এবার বিস্তারিত। ৩ দফা দাবিতে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সেনাবাহিনীর সদস্যরা ঢাকা সেনানিবাসের প্রধান গেট জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অবরোধ করেছেন। রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অবরোধ করেন তারা। গত সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহজ উদ্ধার ব্যানারে এদিন সকাল ৮টার দিকে এই কর্মসূচি শুরু হয়। সামরিক বাহিনীর সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত শীর্ষক ব্যানার প্রদর্শন করে জাহাঙ্গীর গেটের বিপরীত সড়কে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। পরে বেলা ১১টার দিকে তারা রাস্তা আটকে বসে পড়লে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বনানীর দিকে যাওয়া আসা এবং সেনানিবাসে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। সহযোদ্ধার ৩ দফা দাবি হলো, বিগত সরকারের আমলে যারা চাকরিচ্যুত হারিয়েছেন তাদের চাকরিচ্যুতির সময় থেকে বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। যদি কাউকে কোনো কারণে চাকরিতে পুনর্বহাল করা না যায় তাহলে সকল সরকারি সুযোগ সুবিধা দিয়ে তাকে পেনশনের আওতায় আনতে হবে। যে আইনি কাঠামো ও বিচার ব্যবস্থায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে তার সংস্কার করতে হবে। ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার তানিয়া সুলতানা বলেন, জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল বন্ধ থাকায় চারপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অন্যান্য সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করছে বলে জানান তিনি। ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শেখ হাসিনা সরকারের উৎখাত প্রক্রিয়ার নানা ঘটনা নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। উমামা ফাতেমা বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে নিল, ৯ দফা থেকে ১ দফায় আমাদের কেন আসতে হলো, ছাত্র জনতার আকাঙ্ক্ষা কিরূপ ছিল, এসব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই বিপ্লবের ঘোষণায় কি কি থাকবে সে বিষয়ে কিছু জানাননি উমামা ফাতেমা। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠক ফারদিন হাসান জুলাই বিপ্লবের ঘোষণার প্রয়োজনীয়তা ও ঘোষণা কোন কোন বিষয় থাকতে পারে এ বিষয়ে কিছু ধারণা দিয়েছেন। প্রোক্লেমেশন অফ রেভুলেশন কেন লাগবে, এমন প্রশ্নের জবাবে ফারদিন বলেন, আমার, আপনার এবং আমাদের সবার অস্তিত্ব বাঁচাতে এই ঘোষণা লাগবে। আমাদের এই বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লবের রূপ দিতে এই প্রোক্লেমেশন লাগবে। এই কাজ হওয়ার দরকার ছিল ৫ আগস্ট, কিন্তু দেরিতে হলেও যে হচ্ছে এটাও স্বস্তির খবর। তিনি বলেন, এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই প্রোক্লেমেশন জিনিসটা আসলে কি। এটা মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক অর্থে ঘোষণা। তো এই ঘোষণাটা ঠিক কি করে? এই যে ধরেন এই সরকার, এটা তো সংবিধান অনুযায়ী অবৈধ। প্রোক্লেমেশন সে সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা করে এবং সংশোধন করতে বাধ্য করে। যে স্টেট সিস্টেম আমাকে বা আপনাকে এখন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ফাঁসির আসামি বানিয়ে রেখেছে সেই স্টেট সিস্টেমকে খারিজ করে দেয়। এই প্রোক্লেমেশন আরও কি কি করতে পারবে জানতে চাইলে তিনি বলেন, এই যে আমাদের নিত্যদিনের অভিযোগ থাকে যে এইটা কেন এভাবে হচ্ছে না, ওইটা কেন ওভাবে হচ্ছে না, এইসব হিসাব নিকাশ বদলানোর জন্যই প্রোক্লেমেশন জরুরি। রাষ্ট্রযন্ত্রের যেসব বস্তা পচা নিয়মের কারণে সব কাজ পিছিয়ে যায় তা ছুঁড়ে ফেলে জুলাইয়ের আলোকে নতুন রাষ্ট্র কাঠামো তৈরির ভিত্তি হবে এই প্রোক্লেমেশন। যে নতুন বাংলাদেশের স্বপ্ন এই দেশের মানুষ দেখছে তা বাস্তবায়ন হবে এর মাধ্যমে। ফারদিন বলেন, এই কাজ হওয়া উচিত ছিল আরও অনেক আগেই, দেরি হয়ে গেছে প্রায় মাস ৫, কিন্তু তাও হচ্ছে। জুলাইকে ধারণ করা প্রতিটি ব্যক্তির আকাঙ্ক্ষা পূরণ হবে এর মাধ্যমে। যে বাংলাদেশ 2.0 এর কথা আমরা প্রতিদিন বলে এসেছি তা সত্যি হবে ৩১ তারিখ। আমি থাকবো সেদিন শহীদ মিনারে মুজিববাদের কবর রচনা করতে। আপনারা থাকবেন তো? ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র পাঠ করা হবে তা বাংলাদেশের একটি লিখিত দলিল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহ্বায়ক বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে সার্জিস আলম বলেন, ঘোষণাপত্রটি বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে যা বিগত সিস্টেম যেগুলো মানুষ গ্রহণ করেনি এবং নতুন যে সিস্টেম চালু হবে তার পার্থক্য হিসেবে। নতুন যারা দেশ পরিচালনায় আসবে তাদের জন্য এই ঘোষণাপত্র একটি নির্দেশক হিসেবে থাকবে।
এটি বাংলাদেশের সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তিনি বলেন, বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেওয়া প্রয়োজন ছিল, তবে রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সেক্টর থেকে সহযোগিতা পাওয়া যায়নি। ২৪-এর বিপ্লবে কি হয়েছে, কোন বিষয়টির প্রেক্ষাপটে বিপ্লব হয়েছে এবং বিপ্লব পরবর্তী দেশ কেমন হওয়া উচিত ছিল, সেই প্রেক্ষাপটে একটি আকাঙ্ক্ষার যাত্রা হবে। তার আলোকেই হবে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ৫ আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিস্টরা। এটি গণ অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করেছে। গণ অভ্যুত্থান ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং ৭২-এর সংবিধান যে মানুষ প্রত্যাখ্যান করেছে, তার একটি দালিলিক প্রমাণ হিসেবে ৩১ ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের আকাঙ্ক্ষা ঘোষণার ৩১ ডিসেম্বর মানুষ শহীদ মিনারে জড়ো হবে। ৫ আগস্টের পর জামায়াতে ইসলামী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে তাদের চিহ্নে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধিতাকারী জামাত। রোববার জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। জামাত ইসলামীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা না। বিএনপির এই নেতা আরও বলেন, শুধু পার্শ্ববর্তী দেশেই অপপ্রচার করছে না, দেশের একটি রাজনৈতিক দল ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। তিনি বলেন, ১৬ বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে ৯৭ জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন। তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমদের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানান কিছু দখল করেছে একটি দল। রুহুল কবির রিজভী বলেন, জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি। ১৯৭১ থেকে ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। এ সময় রিজভী অভিযোগ করেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত। ইসলামী জনপ্রিয় আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, আমি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি এবং এটা বিশ্বাস করি নিশ্চয়ই আপনারাও আল্লাহর জন্যই আমাকে ভালোবাসেন। আপনাদের এই উষ্ণ ভালো লাগা আমি দূর থেকে ভীষণ অনুভব করি, কিন্তু আমরা সবাই যদি কাছে এসে মুসাফা করতে চাই, কথা বলতে চাই, ছবি সংরক্ষণ করতে চাই, তাহলে আল্লাহর জন্য ভালোবাসার এই দাবি পূরণ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আমার এই সীমাবদ্ধতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। কক্সবাজারে পেকুয়া প্রোগ্রাম নিয়ে গতকাল শনিবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে পোস্ট করেন তিনি। মিজানুর রহমান আজহারী বলেন, গত রাতে কক্সবাজারে পেকুয়ার প্রোগ্রামে লক্ষ জনতার ভিড় ঠেলে স্টেজে উঠতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগেছিল। প্রোগ্রাম শেষেও হয়েছিল ঠিক একই অবস্থা। এভাবে চলতে থাকলে হয়তো নিরাপত্তার স্বার্থে আমার পক্ষে বড় পাবলিক ইভেন্টগুলোতে যোগদান করা সম্ভব হবে না। তিনি আরও বলেন, আমি কোরআনের একজন নগণ্য ছাত্র, আপনাদের দিনী ভাই, দয়া করে আমার প্রতি একটু ইহসান করুন। সর্বশেষ দেশে 2019-2020 সালেও ক্রাউড সামলাতে গিয়ে একাধিকবার ইনজুরির শিকার হয়েছিলাম। এবারও এরকম দুর্ঘটনার আশঙ্কা করছি। দয়া করে স্টেজে যাওয়ার পথে কিংবা ফেরার পথে মুসাফা করার জন্য বা ছবি তোলার জন্য ভিড় করবেন না। আলোচনা চলার সময় স্টেজের দুই পাশে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। প্রতিটি প্রোগ্রামে মূল প্যান্ডেলের বাইরে আলাদা মাঠে একাধিক সুবিশাল এলইডি স্ক্রিন থাকবে জানিয়ে আজহারী বলেন, আমাকে সরাসরি দেখতে না পেলেও এলইডিতে দেখার সুযোগ থাকছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অযথা ঝামেলায় জড়াবেন না। সেফ এন্ট্রি এবং সেফ এক্সিট নিশ্চিতকরণে আয়োজকদের সব দিক নির্দেশনা মেনে চলুন। অতি আবেগী হয়ে কোরআনের মাহফিলের পরিবেশ নষ্ট করা কাম্য নয়। কোরআন প্রেমীরা স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করতে পারে। দয়া করে দায়িত্বশীলতার পরিচয় দিন। আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এত বড় আয়োজনগুলো সফলভাবে সম্পন্ন করা অসম্ভব। তিনি বলেন, আগামী প্রোগ্রামগুলোতে আমরা অনেক বেশি সচেতন ও সুশৃঙ্খল থাকবো, এই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনাদের প্রাণের বিভাগে, ইনশাআল্লাহ। অস্থায়ী পাস নিয়ে সোমবার থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার দুপুরে সচিবালয়ের সামনে তিনি একথা জানান। নাহিদ ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার আজকে শেষ দিন। আজ পর্যন্ত আমরা কাউকেই অ্যালাউ করছি না সচিবালয়ে প্রবেশ করার জন্য। এ কারণে আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না। তিনি বলেন, বিগত সময়ে ৩,০০০+ অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়েছে। সবাই কিন্তু সাংবাদিক নন, সেটি আমাদের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন। সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে একটি সময়ের মধ্যে নতুন করে স্থায়ী পাসের ব্যবস্থা করব।
সেই সময় পর্যন্ত সীমিত সংখ্যক সাংবাদিককে একটা অস্থায়ী পাস দেওয়া হবে। আমরা সাংবাদিক সংগঠনের সঙ্গে বসব, সচিবালয়ে এবং বাইরের যেসব সংগঠন রয়েছে তাদের সঙ্গে বসে একটি নির্দিষ্ট অস্থায়ী পাস দেওয়া হবে। সোমবার থেকে সচিবালয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এখন যে পাস আছে সব বাতিল হয়ে যাবে। তিনি আরও বলেন, 3000-এর বেশি অ্যাক্রেডিটেশন কার্ড আমরা রাখতে পারবো না, অধিকাংশ ভুয়া। আবেদনের ভিত্তিতে যে নীতিমালা রয়েছে স্থায়ী পাস দেওয়া হবে। আগামীকাল বা পরশু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। প্রয়োজনে সাংবাদিক সংগঠন বা সম্পাদকের সঙ্গে বসে কথা বলে শুরু হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমত নিজের আত্মসম্মান ধরে রাখুন, দ্বিতীয়ত নিজেকে ছোট ভাবুন। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা নিজেকে নিজের অবস্থানে এমনভাবে দাঁড় করাই যে মানসিকভাবে জটিলতার মধ্যে পড়ে যাই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একজন সাধারণ মানুষ, স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে আমার কোনো সমস্যা নেই, তাহলে এই জটিলতার মধ্যে পড়বেন না। যখনই আপনি নিজেকে মনে করবেন অনেক কিছু, বড় হয়ে গেছেন, বিশাল ব্যক্তিত্ব, তখন নানা কিছু করতে গিয়ে আপনার মধ্যে একটা দ্বিধার পর্দা তৈরি হবে। সুতরাং আসুন নিজেকে আমরা ছোট ভেবে জীবনকে স্বাভাবিক রাখি। দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসম্মান বজায় রাখা। হ্যাঁ, এই পৃথিবীর অনেক কাজ আছে যেগুলোতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। যেমন কাউকে অনুরোধের নামে বিরক্ত করা, বারবার ধর্ণা দেয়া, এতে আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। এতে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কাজটি হয়ে যাবে বারবার অনুরোধের কারণে, কিন্তু না। আপনি যদি আপনার আত্মসম্মানকে বজায় রেখে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন, তাহলে ওই বারবার অনুরোধের চেয়ে বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি এবং কার্যকর হতে পারে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ আরব ভূখণ্ড আবারও তৃণভূমিতে পরিণত না হয়। সে সাথে এখানে নদী প্রবাহিত হবে, অর্থাৎ পৃথিবী ধ্বংসের আগে আরবের মরুভূমিগুলো সবুজে ছেয়ে যাবে এবং সেখানে নদীর সৃষ্টি হবে। মহানবীর সেই কথা যেন হুবহু মিলে যাচ্ছে। এখন প্রায় শোনা যায় সবুজে ছেয়ে গেছে আরবের মরুভূমির বিস্তীর্ণ এলাকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিলে যাচ্ছে, তার প্রমাণ দিলেন জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আব্দুল্লাহ আল মিসনাদ। তিনি জানিয়েছেন, এখনকার উত্তপ্ত মরুভূমি একটি সময় তৃণভূমিতে পরিণত হতে পারে, সঙ্গে এখানে প্রবাহিত হতে পারে নদীও। তিনি জানান, 4 ভাবে মরুভূমিগুলো সবুজে পরিণত হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। দ্য নিউ আরবের এক প্রতিবেদনে বিস্তারিত উঠে এসেছে। তার মতে প্রথম হতে পারে মানব পরিচিত জলবায়ু পরিবর্তনের কারণে। দাবি করেন, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং আবহাওয়ার ধরন পরিবর্তনের কারণে এ অঞ্চলে শুষ্ক আবহাওয়া পাল্টে যেতে পারে। এতে করে আরব সাগর এবং ভারত মহাসাগর থেকে আর্দ্র বাতাস এই অঞ্চলে ঢুকবে, ফলে এর প্রভাবে সেখানে প্রচুর বৃষ্টিপাত হবে। এতে 7000 বছর আগে আরব উপদ্বীপ যেমন সবুজ ছিল, এটি আবার তেমন হয়ে যাবে। দ্বিতীয় সম্ভাব্য কারণ হিসেবে তিনি দাবি করেন, সৌদি আরবে ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হতে পারে, যা সেখানকার আবহাওয়াকে আমূল পরিবর্তন করে দিতে পারে। তিনি জানান, সৌদির পূর্বাঞ্চলে 2000 আগ্নেয়গিরি থাকতে পারে। তাইফের কাছে অবস্থিত আল ওয়াবাহর মতো আগ্নেয়গিরিতে যদি বিস্ফোরণ ঘটে, তাহলে এটি প্রভাব হবে বিশাল। বিস্ফোরণের কারণে সূর্যের আলো ঢাকা পড়তে পারে। এতে বৈশ্বিক তাপমাত্রা কমে যাবে, যেটির প্রভাব পড়বে এই অঞ্চলে। এর মাধ্যমে সেখানে আর্দ্র বাতাস জমা হবে। এতে শুকনো মরুভূমি উর্বর ভূমিতে পরিণত এবং সেখানে নদীর প্রবাহ শুরু হতে পারে। তৃতীয় সম্ভাব্য কারণ হিসেবে তিনি পৃথিবীর সঙ্গে বিশাল উল্কার সংঘর্ষের কথা উল্লেখ করেছেন। এমনটি হলে বায়ুমণ্ডলে মহাকাশীয় ধুলো ও ধ্বংসাবশেষ আসবে। এতে করে সূর্যের আলো কয়েক মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত পৃথিবীতে প্রবেশ করবে না। এতে আরব উপদ্বীপ একটি ঠান্ডা অঞ্চলে পরিণত হবে, যেখানে কোনো মানুষ বসবাস করতে পারে না। চতুর্থ কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, পৃথিবীর অক্ষের স্থানচ্যুতি। এতে পৃথিবীর অবস্থানের পরিবর্তন হবে। এর প্রভাবে বায়ুমণ্ডলীয় চাপকেন্দ্রে পরিবর্তন ঘটে প্রচুর বৃষ্টিপাত হবে এবং আরব উপদ্বীপ সবুজে পরিণত হবে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।